বৌদি, তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারলে? আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো, কিন্তু তুমি একেবারেই একটা কালনাগিনী। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি আমার উপর এতটাই হিংসা করো, আমাকে এতটাই অপছন্দ করো যে আমার জন্মদিনের দিন তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আজ থেকে কিছুদিন আগের ঘটনা। দেবিকার একমাত্র ননদ রুচিকার 25 বছরের জন্মদিন উপলক্ষে তার পরিবার অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করবে বলে ঠিক করে। তুমি একদম চিন্তা করো না, কারণ এবার আমি তোমার জন্মদিন উপলক্ষে একটা অনেক বড় পার্টি রাখবো, আর সব খরচা হবে আমার। জন্মদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে কেক কেনা, ঘরবাড়ি সুন্দর করে সাজানো, সবকিছু আমি করব, কারণ তুমি তো আমার বোনের মতো। কি ব্যাপার বৌদি, তুমি হঠাৎ করে আমার জন্মদিন নিয়ে এত মাতামাতি শুরু করলে কেন? এমনি সময় তো তুমি সব সময় আমাকে হিংসা করো, আমার সাথে কম্পিটিশন করো, কিন্তু এখন তুমি বলছো তুমি আমার জন্মদিনে পার্টি দেবে। এরকম করে বলছো কেন? তুমি তো আমার ননদ, আমি কি তোমার জন্মদিনের পার্টির আয়োজন করতে পারবো না? কিছুদিন আগে আমার জন্মদিন হয়েছিল, তখন তুমি, তোমার দাদা, শাশুড়ি মা সবাই মিলে আমার জন্য অনেক সারপ্রাইজ প্ল্যানিং করেছিলে, আর আমার জন্মদিনের অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করেছিলে। তারপর দামি দামি গিফট দিয়েছো। তাই এবার আমি তোমার জন্মদিন উপলক্ষে সব ব্যবস্থাপনা নিজে করব, আর তোমার জন্য কিন্তু অনেক সারপ্রাইজও থাকবে। বৌদির কথা শুনে রুচিকা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, কি ব্যাপার রুচিকা, তুমি এখনো তৈরি হওনি? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজকে আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব, আর তোমাকে অনেক দামি দামি খুব সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেব। বৌদির কথা শুনে রুচিকা খুব সুন্দর করে তৈরি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে ননদ বৌদি দুজনেই গাড়ি করে শপিং করতে বেরিয়ে পড়ে। শপিং মলে যাওয়ার পর দেবিকা তার ননদের জন্য অনেক দামি দামি গাউন পছন্দ করে। বৌদি, এই জামাগুলো তো অনেক দাম, তুমি আমাকে এত দামি জামা জন্মদিন উপলক্ষে উপহার দেবে, কিন্তু তুমি এত টাকা কোথা থেকে পাবে? এত টাকা নষ্ট করে আমাকে দামি দামি জামা কাপড় কিনে দেওয়ার তো কোনো মানেই হয় না। চুপ করো, বেশি পাকা পাকা কথা বলবে না। এবার তুমি 25 বছর পূর্ণ করবে, সুতরাং তোমাকে আমি 25টা সুন্দর সুন্দর দামি দামি জামা কিনে দেব, আর টাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক টাকার ব্যবস্থা করে নিয়েছি। থ্যাংক ইউ বৌদি, তুমি খুব ভালো। আমি বেকার বেকার তোমাকে হিংসুটে ভাবতাম, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতামই না। এভাবেই দেবিকা তার ননদকে দামি দামি জামা, সুন্দর সুন্দর জুতা, কসমেটিক্স ইত্যাদি কিনে দেয়। সেই সাথে দেবিকা তার ননদের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে শহরের বেস্ট ক্যাটারিং সার্ভিস বুক করে। সে বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডিজাইনারদের সঙ্গে কথা বলে এবং বেস্ট ডেকোরেশনের আয়োজন করে। এত রাজকীয় ব্যবস্থাপনা দেখে রুচিকা একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে। আমার ননদের জন্মদিনের অনুষ্ঠানে ইটালিয়ান থেকে ইন্ডিয়ান, থাইল্যান্ড, চাইনিজ, মোগলাই সব খাবার থাকবে, আর খাবার যেন অনেক বেশি থাকে, গেস্টরা সবাই ভালো করে আনন্দ করে খেতে পারে। আর হ্যাঁ, তার সাথে জন্মদিনের ডেকোরেশনও খুব সুন্দর করবেন, একেবারে অরিজিনাল অর্কিড ফুল ব্যবহার করবেন। ওকে? বেকার বেকার আমি বৌদিকে অনেক খারাপ কথা বলেছি। বৌদি ভালো করেই জানে আমি অর্কিড ফুল ভালোবাসি, তাই জন্য আমার জন্মদিনে সারা বাড়ি অর্কিড দিয়ে সাজাবে। তারপর বৌদি বলছে আমার জন্য নাকি জন্মদিনে অনেক অনেক সারপ্রাইজও আছে। আমি তো আর ওয়েট করতে পারছি না। এভাবে রুচিকা জন্মদিনের অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম খাওয়া দাওয়া এবং ডেকোরেশনের প্ল্যানিং হয়ে গেলে দেবিকা একটা ভালো মেকআপ আর্টিস্টকে ফোন করে, আর তাকে ননদের জন্মদিনের অনুষ্ঠানে ননদকে সাজানোর জন্য বুক করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। দেবিকা এখনো পর্যন্ত তার ননদের জন্মদিন উপলক্ষে নানান রকম আয়োজন করতে থাকে। রুচিকা, আজকে আমি তোমার পছন্দের হোয়াইট সস পাস্তা বানিয়েছি। আমি বলেছিলাম না তোমাকে 25 রকমের রান্না বান্না খাওয়াবো, তাই 25 দিন ধরে কিন্তু তোমাকে আমি নতুন নতুন খাবার খাওয়াচ্ছি, তাও আবার নিজের হাতে রান্না করে। কালকে তোমার জন্মদিন, কালকে আমি সকালবেলা আবার তোমার জন্য নিজে হাতে রান্না করব। বৌদি, তুমি আমাকে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছ যে আমি জন্মদিনের আগেই মোটা হয়ে গেছি। অত দামি দামি গাউন কালকে যদি আমার বডিতে ফিট না হয় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আরে চিন্তা করো না, কিছু হবে না। তোমার জন্মদিন বলে কথা, আর তোমাকে আমি রান্না করে খাওয়াবো না, এটা হতে পারে? দেবিকা তার ননদের জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, তাই রুচিকা নিজের আনন্দ ধরে রাখতে পারে না। সে তার অনেক অনেক বন্ধু বান্ধবীকে নিজের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে। এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে।
পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই দেবিকা তার স্বামীর হাতে 50,000 টাকা দিয়ে দুপুরের জন্য বাজার করে নিয়ে আসতে বলে। তোমার বোন চিংড়ি মাছ, মাটন, ভেটকি মাছ খেতে খুব ভালোবাসে। যাও, তুমি বাজারে গিয়ে দামি দামি মাছ কিনে নিয়ে এসো, কারণ আমাকে এখন রান্না বান্না করতে হবে। দুপুরবেলা তোমার বোনকে পাত সাজিয়ে খেতে দেব। কি 50,000 টাকা? তুমি এত টাকা কোথা থেকে পেলে? উফ, অসহ্যকর। আমাদের কাছে কি কম টাকা আছে নাকি? আমি নিজের ননদের জন্য নিজের লাইফ ইন্স্যুরেন্স পলিসি ভেঙে দিয়েছি, সেখান থেকে এত টাকা পেয়েছি, আর সেটাই ননদের জন্মদিনে খরচ করব। তুমি আমার বোনের জন্মদিনের জন্য নিজের পলিসি ভেঙে দিয়েছো? বউয়ের এত ভালো মানসিকতা দেখে তপনের চোখে জল চলে আসে। অন্যদিকে রুচিকা দরজার বাইরে দাঁড়িয়ে দাদা বৌদির সব কথা শুনতে পায়। এর আগে যখনই মা কিংবা দাদা আমাকে দামি দামি উপহার দিত, সবসময় বৌদি আমাকে কথা শোনাতো, আর আমার থেকে আমার দামি দামি জিনিসগুলো বৌদি নিয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন বৌদি নিজের সবকিছু সম্বল টাকা পয়সা দিয়ে আমার জন্মদিন পালন করছে। সত্যি আমি কপাল করে বৌদি পেয়েছি। দেখতে দেখতে এভাবেই কিছুটা সময় কেটে যায়। কিছুক্ষণের মধ্যে তপন বাজার থেকে তার বোনের জন্য দামি দামি মাছ মাংস কিনে নিয়ে আসে। রুচিকা রান্নাঘরে গিয়ে তার ননদের জন্য বিভিন্ন রকমের মাছ, ফ্রাইড রাইস, বিরিয়ানি ইত্যাদি রান্না করে। দুপুরবেলা রুচিকা সুন্দর একটা নতুন জামা পরে চলে আসে। এমন সময় দেবিকা তার ননদকে থালা সাজিয়ে ভালো মন্দ খেতে দেয়। এভাবে তাদের বাড়ি উৎসবের আনন্দে মেতে ওঠে। দেখ রুচিকা, তোর বৌদি তো জন্মদিন নিয়ে কত আয়োজন করেছে। এমনকি তোর বৌদি তো জন্মদিনের অনুষ্ঠানে পরার জন্য আমাকে একটা দামি শাড়িও কিনে দিয়েছে। আজকে সন্ধ্যাবেলা আমিও খুব সুন্দর করে সাজবো। এসব তো ঠিক আছে বৌদি, কিন্তু তুমি আজকে আমার জন্মদিনের অনুষ্ঠানে কি পরবে বলো তো? তুমি তো কিছু শপিং করলেই না। তোমার জন্মদিন উপলক্ষে আমার যা নেওয়া সবকিছু নেওয়া হয়ে গেছে। মানে তোমার জন্মদিনের জন্য খুব সুন্দর আমি একটা পায়ের জুতা কিনেছি, কারণ তোমার মনে আছে আমি বলছিলাম যে আমার এরকম একটা গুচির জুতা কেনার খুব ইচ্ছা, সেটাই কিনেছি। আর আমি আমার বিয়ের বেনারসি শাড়ি আর গহনাগুলো পরে নেব। চিন্তা কিসের? বৌদির মুখে দামি জুতার কথা শুনি রুচিকা একেবারে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো কথা বলে না, কারণ তার জন্য বৌদি অনেক টাকা খরচা করেছে। দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা সারা বাড়ি একেবারে আলোতে সেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই রুচিকা অনেক দামি গাউন পরে তার জন্মদিনের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। অন্যদিকে তার দাদা, বৌদি, মা সবাই সুন্দর করে সেজে গুজে চলে আসে। সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করছে। এমন সময় এবার আমার ননদের জন্য সারপ্রাইজ দেওয়ার পালা, আর আমি এখন আমার ননদের জন্য সেই সারপ্রাইজটা নিয়ে আসবো। এই বলে দেবিকা তার ননদের চোখে লাল কাপড় বেঁধে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে তার ননদের জন্য একটা 25 তলা বড় কেক নিয়ে চলে আসে। এত সুন্দর কেক দেখে সবাই একেবারে চমকে ওঠে। রুচিকা, তুমি এবার ধীরে ধীরে তোমার চোখ থেকে লাল কাপড়টা খোলো। এই শুনে রুচিকা লাল কাপড় খুলে দেখে যে তার সামনে একটা বড় 25 তলা কেক রাখা আছে। এত বড় কেক দেখে সে নিজে চোখে বিশ্বাস করতে পারে না, কারণ সেই কেক শুধুমাত্র যে বড় কেক তাই নয়, সেই কেক তার পছন্দের বেলজিয়াম চকলেট দিয়ে তৈরি করা, যা এখনকার বাজারে অনেক দাম। ও মাই গড বৌদি, আমি তো ভাবতেই পারছি না তুমি আমার জন্য এত দামি কেক বানিয়েছো। সত্যি এই জন্মদিনটা আমার কাছে একেবারে সেরা জন্মদিন হয়ে থাকলো। আমার জন্মদিনে আমি 25 তলা কেক কাটবো, আমি তো ভাবতেই পারছি না আমি এত লাকি। এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে রুচিকা ভীষণ পরিমাণে আনন্দিত হয়, কিন্তু তার বান্ধবীরা একেবারে হিংসায় জ্বলে ওঠে, কারণ তাদের বৌদিরা কখনোই তাদের জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করতে পারে না। কিছুক্ষণের মধ্যে রুচিকা যখন জন্মদিনের কেক কাটতে যাবে, তখনই তার হঠাৎ করে একটা কথা মনে পড়ে। এ বাবা, আমি তো একদম ভুলেই গেছি। বৌদি, আমি ভেবেছিলাম এই গাউনটার সঙ্গে আমি ওই সোনার নেকলেসটা পরবো, যেটা আমার দাদা আর মা আমাকে 20 লক্ষ টাকা দিয়ে উপহার দিয়েছিল। যাই, আমি ওই সোনার নেকলেসটা পরে নিই, তার সাথে হীরার কানের দুলটাও পরে নেব। আমি আমার নেকলেস আর কানের দুলটা পরে আসি, তারপর কেক কাটবো, তাহলে ফটোগুলো খুব ভালো আসবে। না না, অত দামি জিনিসপত্র পরতে হবে না, ওগুলো আলমারিতে যেমন আছে থাক। এরকম ওয়েস্টার্ন জামা কাপড়ের সঙ্গে ওরকম হার, কানের দুল ভালো লাগবে না, ওগুলো তুমি পরে পরবে কেমন? না না, এই জামা কাপড়গুলোর সঙ্গে ওগুলো যথেষ্ট ভালো লাগে। আর তুমি আমাকে বারণ করছো কেন বলো তো?
আমি খুব ভালো মতোই জানি ওগুলোর উপর তোমার চোখ ছিল, কিন্তু এখন আমাকে হঠাৎ করে বারণ করছো কেন? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। না মানে আমি বারণ করছি, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তোমার বন্ধু বান্ধব আছে, যদি কোনো কারণে চুরি হয়ে যায় তাই আর কি। আমি তোমার জন্মদিন উপলক্ষে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই তোমাকে কিন্তু আমার কথা শুনতে হবে। বৌদির মুখে এরকম কথা শুনে রুচিকার কেমন যেন সন্দেহ হয়। না না, তুমি সত্যি করে বলো তো বৌদি, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এত বড় করে আমার জন্মদিনের অনুষ্ঠান পালন করার জন্য আমার ওই 20 লক্ষ টাকা দামের হার আর কানের দুলটা বিক্রি করে দিয়েছো। হ্যাঁ তাই তো, কারণ আমার জন্মদিনের আগের দিন তুমি একবার আমার কাছ থেকে ওই সোনার হার আর হীরার কানের দুল পরবে বলে চেয়েছিলে, কিন্তু তারপর তো তুমি ওগুলো আমাকে ফেরত দাওনি। এমন কথা শুনে রুচিকা খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেবিকার স্বামী এবং শাশুড়ি মাও তার উপর সন্দেহ করে, কারণ সত্যি দেবিকা সেই নেকলেস এবং কানের দুল বিক্রি করে দেয়, তাই সে ভয়ের চোটে কোনো কথা বলতে পারে না। এমন সময় রুচিকা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে দেখে যে সেখানে কোনো কানের দুল কিংবা নেকলেস নেই, যা দেখে সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। তুমি সত্যি কথা বলো বৌদি, আমার অত দামি নেকলেস আর কানের দুল কোথায় গেল? তুমি কি করেছো ওগুলো? আমি কিন্তু পুলিশকে ডাকবো, সত্যি কথা বলো। এই কথা শুনে দেবিকা খুবই ভয় পেয়ে যায়, তাই সে সত্যি কথা বলতে বাধ্য হয়। হ্যাঁ, আমি তোমার সোনার নেকলেস আর হীরার কানের দুল বিক্রি করে দিয়েছি, কারণ আমি যখন তোমার দাদার কাছে ওগুলো চেয়েছিলাম তখন তোমার দাদা আমাকে ওগুলো কিনে দেয়নি, বরঞ্চ তোমাকে কিনে দিয়েছিল, আর সেটা আমি সহ্য করতে পারিনি। ওই দুটো জিনিস বিক্রি করে যা টাকা হয়েছে সেই টাকার সামান্য টাকা দিয়ে আমি তোমার জন্মদিনের অনুষ্ঠান পালন করেছি, আর বাদবাকি টাকা দিয়ে আমি আমার নামে একটা পলিসি করে নিয়েছি। দেবিকার এমন কথা শুনে তার শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে রেগে যায়, আর রুচিকা খুবই কান্নাকাটি করতে থাকে। তাই দেবিকার স্বামী এবং শাশুড়ি মা দেবিকাকে অনেক বকাবকি করে। তাই শেষ পর্যন্ত দেবিকা নিজের ভুলের জন্য রুচিকার কাছে ক্ষমা চায়। রুচিকা তার বৌদিকে ক্ষমা করে দিলেও সে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে নিজের জন্মদিনের কেক কাটে। এভাবেই রুচিকার 25 বছরের জন্মদিনের অনুষ্ঠান সারা জীবনের মতো তার মনে দাগ কেটে দেয়। তোমার কথা শুনে চললে সমস্ত ধন সম্পত্তি বানে চলে ভাসিয়ে দিতে হবে যা দেখছি। নিজের খাওয়ার মুরত নেই, আবার উনি এসেছে ভিখারিকে খাওয়াতে। যাও এখান থেকে। খাবারের টাকা কি তোমার বাপের বাড়ি থেকে দেয় যে যাকে খুশি খাবার বিলাতে বসেছো? ছাড়ুন তো মা, আপনি যত কথা বলবেন ততই কথা বাড়বে। কই, কোনো ভিখারি তো আমাদের কাছে কিছু চায় না, একে দেখলেই শুধু খাবার চাই, কারণ একেও তো ওদের মতো ভিখারিই মনে হয়। জামা কাপড় দেখুন, অদ্ভুত একেবারে। এইভাবে বলো না দিদি, একজন গরিব মানুষ আমার কাছে খাবার চাইলে আমি কিভাবে তাকে ফিরিয়ে দিই বলো? আমিও তো কঠিন হতে পারবো না গো। তাহলে এবার থেকে যেদিন গরিব ভিখারিদের খেতে দেবে সেদিন নিজে না খেয়ে থাকবে, ওদেরকে তোমাদের ভাগের খাবারটা দিয়ে দেবে, কেমন? চলো বড় বৌমা, পার্লারে যেতে দেরি হয়ে যাচ্ছে, তোমাকে যে আবার একটা নতুন শাড়িও কিনে দিতে হবে। এই বলে মধুদেবী তার বড় বৌমা অর্পিতার সঙ্গে সেখান থেকে চলে যায়। মধুদেবী বরাবরই তার দুই বৌমার মধ্যে এভাবেই ভেদাভেদ করত। এক বৌমাকে খেতে না দিয়ে অন্য বৌমাকে ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়াতো। মধুদেবী শুরু থেকেই তার ছোট বৌমাকে পছন্দ করত না। তার খুবই ইচ্ছা ছিল তার দুই বৌমা অনেক বড় লোক হবে, কিন্তু তার ছোট ছেলে শুভম নিজের পছন্দের মেয়ে শিমলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। মধুদেবীর পছন্দের মেয়েকে বিয়ে না করায় মধুদেবী তার ছোট ছেলেকে তাদের ব্যবসা থেকেও বের করে দেয়। চারিদিকে কাজ খুঁজেও কাজ না পাওয়ায় শিমলি এবং শুভমের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। এইভাবে দিন কাটে। একদিন সবাই খেতে বসেছে, এমন সময়, এই মেয়ে, তুমি আমাদের সঙ্গে টেবিলে খেতে বসতে আসছো কেন? তোমার সাহস তো কম নয়। জানো এই চেয়ার টেবিলের কত দাম? সব আমার বড় বৌমার বাবা দিয়েছে। এটাতে তুমি বসে এটাকে নোংরা করো না। আর তোমাকে কে বললো যে আমাদের সঙ্গে বসে খাওয়ার মতো তোমার যোগ্যতা আছে? আপনি এভাবে বলছেন কেন মা? সব রান্নাই তো আমিই করলাম। আমার রান্না করা খাবার আমি সবার সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবো না? না, পারবে না। রান্না করেছো কারণ তোমার যোগ্যতা অতটাই, এর বাইরে কিছু করতে এসো না। আমাদের এই লাখ টাকা চেয়ারে তুমি ওই নোংরা তেল ছিটে কাপড় পরে বসলে টেবিল নোংরা হয়ে যাবে। আর তাছাড়াও এখানে তো সব আমার পছন্দের খাবার। আমার খাওয়ার পর খাবার বেঁচে গেলে তুমি এসে খেও। এখন চোখের সামনে থেকে চলে যাও।
একদম ঠিক করেছো বড় বৌমা, পায়ের জুতো সবসময় পায়েই রাখতে হয়। আর এই যে তুমি, এখানে যে খাবার আছে সেসব তোমার খাওয়ার কোনো দরকার নেই। এগুলো আমার বড় ছেলে বড় বৌমা খাবে। তুমি আলু সিদ্ধ আর ভাত ফুটিয়ে নাও, শুভম এলে একসঙ্গে খেয়ে নেবে। যারা সংসারে যেমন টাকা দেয় তাদের সেভাবেই খাবার খাওয়া উচিত। সংসারে টাকা দেওয়াটাই যখন কে কি খাবে ঠিক করবে, তাহলে আমি কাল থেকে না খেয়ে থাকলেও রান্না করব না। যে বেশি টাকা দেয় নিজেরটা সে রান্না করে খাবে। এসব শুনে অর্পিতা শিমলিকে ঠাস করে একটা চড় মারে। শিমলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শুভম সবই বোঝে, কিন্তু তার কিছু করার ছিল না, তাই সে শিমলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শুভম নিজের মতো আপ্রাণ চেষ্টা করতে থাকে একটা চাকরি পাওয়ার, কিন্তু আগে কখনো কোনো অফিসে চাকরি করার অভিজ্ঞতা না থাকায় সে কোথাও কোনো রকম চাকরি পায় না। ওদিকে শিমলির উপর তার শাশুড়ি মা এবং জায়ের অত্যাচার বাড়তেই থাকে। একদিন শিমলি শুয়ে আছে এমন সময়, এই শিমলি শোন, বিকেলে আমার কিট্টি পার্টি আছে। আমার বেশ কয়েকজন বান্ধবী আসবে, তাদের জন্য ভালো করে বেশ কয়েক রকমের রান্না করে রাখবি, আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করে রাখবি। ঘরে একটুও ধুলো থাকলে তুই দেখিস আমি তোর কি হাল করি। আজকে তুমি একটু কাজগুলো করে নাও দিদি, আর খাবারটাও না হয় বাইরে থেকে অর্ডার করে নিলে। আমার আজকে খুব মাথাটা ব্যথা করছে, আমি উঠতেই পারছি না। আজকে আমাকে ক্ষমা করে দাও। তুই যেই শুনলি আমার বান্ধবীরা আসবে, চটফট মনে মনে প্ল্যান করে ফেললি। আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করার জন্য তুই নাটক করছিস, তাই না? আমি ছোট থেকে রাজরানীর মতো বড় হয়েছি, তোর মতো ভিখারিনীর মতো নয়। আমি এসব কাজ কিছুই পারি না। আর ওরা যদি দেখে যে আমি বাইরে থেকে খাবার কিনেছি, তাহলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার কিছু করার নেই দিদি, আমি একদমই উঠতে পারছি না। পারলে আমাকে একটু ওষুধ দাও, তাহলে আমি যদি একটু উঠে বসতে পারি। ওরে আমার মহারানী রে, ওনাকে ওষুধ দিতে হবে আবার? ওর মাথাটা ধরে দেওয়ালে ঠুকে দাও তো বৌমা, তাহলে যদি ওর মাথা ব্যথার নাটকটা কমে। শাশুড়ি মায়ের কথা শুনে অর্পিতা সত্যি শিমলির মাথা দেওয়ালে ঠুকে দেয়। শিমলি ব্যথা যন্ত্রণায় কাঁদতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। সেই অবস্থাতেই তাকে দিয়ে কাজ করায়। বিকেলবেলা অর্পিতার সমস্ত বান্ধবীরা তাদের বাড়িতে এলে অর্পিতা শিমলিকে তার বন্ধুদেরকে জলখাবার দিতে বলে। শিমলি এসে অর্পিতাকে দিদি বলে ডাকলে তার বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। এটা কে রে অর্পিতা, তোর যাটা হয় নাকি? তোকে দিদি বলে ডাকলো কেন? এরকম লো স্ট্যান্ডার্ডের একটা মেয়ে তোর যা? বাবারে, আমার তো ভেবেই অবাক লাগছে। আমি হলে কবে এই মেয়েকে বাড়ি পাঠিয়ে দিতাম। তোরা যে কি বলিস না, তোরা আমার শাশুড়ি মাকে চিনিস না? তোর মনে হয় এরকম একটা ভিখারিকে নিজের ছেলের বউ করবে? অদ্ভুত চিন্তা তোদের। এটা আমাদের বাড়ির কাজের লোক, এখানেই থাকে, আর আমরা দুবেলা খেতে দিই। আমাদের যা দয়ার শরীর জানিসই তো। ও বাবা, তাই বল? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোর সাথে সম্পর্ক আজই শেষ করতে হবে। একে এখান থেকে যেতে বল বাবা। এর জামা কাপড় কি নোংরা, গা থেকে তেল মশলার গন্ধ বেরোচ্ছে। আমার ভীষণ শরীর খারাপ লাগছে। এই যা না এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কার মুখ দেখছিস? এরা কেউ তোকে কাজের জন্য বকশিশ দেবে না। এই বলে তারা সবাই মিলে হাসাহাসি করতে থাকে। শিমলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আমাকে কেন এত গরিব বানালে উপরওয়ালা? আমাকে এটা কেউ মানুষ বলেই গণ্য করে না। এই শরীর খারাপ নিয়েও আমি রান্নাঘরে সব কাজ করে দিলাম, কিন্তু তার বদলে আমি কি পেলাম? শুধুই অপমান। শিমলি খুবই কাঁদতে থাকে। তখন শুভম সেখানে এসে বলে, ওরা আবার তোমাকে অপমান করেছে তাই না? এসব কিছু আমার জন্যই হচ্ছে। তুমি তো আমাকে আগেই বলেছিলে যে গরিব বড় লোকের মেলবন্ধন হয় না, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আমি ভেবেছিলাম মা তোমাকে মেনে নেবে, তুমি এত গুণী মেয়ে তোমাকে আপন না করে পারবে না। কিন্তু এখন বুঝতে পারছি, যদি সেদিন তোমার কথা শুনে নিতাম তাহলে তোমার জীবনটা এমন নরক হয়ে যেত না। তুমি এভাবে বলো না শুভম, হয়তো আমাদের এসব কিছু পাওনা ছিল, আর গরিব হলে তো এসব সহ্য করতেই হয়। দোষ তো তুমি একা করনি, দোষ তো আমিও করেছি গরিব ঘরে জন্ম নিয়ে। এই বলে তারা দুজনে কাঁদতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন খবরের কাগজ পড়তে পড়তে শিমলি কিছু লটারি বিজেতার খবর পড়ে, এবং তারপর থেকে সেও সংসার খরচের টাকা একটু একটু করে বাঁচিয়ে মাঝে মাঝে লটারির টিকিট কিনতে থাকে। কিন্তু সেসব থেকে কখনোই সে কোনো টাকাই জিততে পারে না। দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটতে থাকে। শিমলি নানান রকম সুস্বাদু খাবার রান্না করলেও তার কখনোই সেসব খাওয়ার সুযোগ হতো না।
অন্যদিকে উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে অর্পিতার পেটে ব্যথা হয়। তার এই অবস্থা দেখে মধুদেবী নানান ডাক্তারকে ফোন করে চিকিৎসার পরামর্শ নিতে থাকে। বাড়িতে ডাক্তার এসে অর্পিতা চেক আপ করে। মধুদেবী নিজে সময় মতো অর্পিতাকে ওষুধ খাইয়ে দেয়। এসব দেখে শিমলি বলে, টাকা কথা বলে তাই না মা, বলুন। মানেটা কি? কি বলতে চাইছো তুমি? মানে আমি এটাই বলতে চাইছি, আমি যখন মাথা ব্যথায় ছটফট করছিলাম তখন আপনি দিদিকে বলেছিলেন আমার মাথা দেওয়ালে ঠুকে দিতে, আর আজকে আপনি দিদির জন্য এত উতলা হয়ে উঠেছেন দেখে এই কথাটা বললাম। সেটা তো আমাকে করতেই হতো বৌমা। আমার বড় বৌমার বাবা অনেক ধনী, আমার বড় ছেলে অনেক টাকা রোজগার করে, আমার বড় বৌমার নামে অনেক সম্পত্তি। ও কোনো রাজরানীর থেকে কোনো অংশে কম নয়, ওর যত্ন তো করতেই হবে। তোমার মনে মনে তো ভালোই হিংসা আছে দেখছি। হিংসা হবে কেন মা? আমার জন্য আমার স্বামী যে কিনা আপনার নিজের পেটের সন্তান, তাকেই আপনি পেট ভরে খেতে দেন না, অথচ সমস্ত রান্না আমাকে দিয়ে করান। উপরবেলা আমাদের দিকেও একদিন না একদিন মুখ তুলে তাকাবেন, আমি সেদিনের অপেক্ষাতেই আছি। গাছে কাঁঠাল গোফে তেল, তুমি অপেক্ষাই করে যাও। যারা গরিব হয়ে জন্মায় তাদের গরিব হয়েই মরতে হয়, বুঝলে? দুঃখের বিষয় একটাই যে তুমি আমার ছেলেটাকেও গরিব বানিয়ে দিলে, যদিও ওর মতো কুলাঙ্গার ছেলেটাই এটাই প্রাপ্য। মধুদেবী এভাবেই তার ছেলে বৌমা সকলকে অপমান করে। এভাবেই দিন কাটতে থাকে। শিমলি আর শুভমের অবস্থার অবনতি হতে থাকে। শুভম কোথাও কাজ খুঁজতে গেলে তাকে একই কথা শুনতে হতো। দেখুন শুভম বাবু, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, এমন কর্পোরেট সেক্টরে অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া যায় না। আমি কেন আপনাকে কাজ দিতে পারবো না? অন্তত পক্ষে 2 বছরের অভিজ্ঞতা তো থাকতেই হবে। আপনার যোগ্যতা থাকলেও আমাদের কিছু করার নেই। সবাই যদি একই কথা বলেন তাহলে আমার অভিজ্ঞতা হবে কিভাবে? কাউকে না কাউকে তো আমাকে কাজ দিতেই হবে, তবেই তো আমি কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারবো, তাই না বলুন? এভাবেই সমস্ত জায়গা থেকে শুভমকে ফিরিয়ে দেওয়া হতো। সে বাড়ি ফিরে এসে ঘন্টার পর ঘন্টা চিন্তা করত। তার শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটে। একদিন সে তাদের ঘরের টেবিলে একটি লটারির টিকিট দেখতে পায়। সেটা দেখে সে খুবই রেগে যায় আর চিৎকার করে শিমলিকে ডাকতে থাকে। শিমলি, এই শিমলি, এদিকে এসো। এদিকে আমার ব্যবসা করে জমানো টাকা সব শেষ হতে চললো, আর তুমি আমার টাকা দিয়ে সব কাগজ কিনে বেড়াচ্ছ। টাকা পয়সার মূল্য বোঝো না তুমি? এতদিনে আমার কত টাকা এভাবে নষ্ট করেছো কে জানে। সত্যি, যদি মায়ের কথা ভেবে বড় লোকের মেয়েকে বিয়ে করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। শিমলি শুভমের কথা শুনে খুবই দুঃখ পায় আর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শুভম কিছুই বোঝে না। শুভম লটারির টিকিটটা ছিঁড়ে ফেলতে যায়। তখন শিমলি বলে, আমাকে একবার আজকের খবরের কাগজের নম্বরটা মেলাতে দাও। আজকে যদি আমি 100 টাকাও না পাই তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও লটারির টিকিটের দিকে তাকাবো না। এই বলে শিমলি টিকিটটা নিয়ে খবরের কাগজের সঙ্গে মেলাতে থাকে। খবরের কাগজে চোখ পড়তেই শিমলি হাত থেকে কাগজটা ফেলে মাটিতে বসে পড়ে। সে কোনো কথা বলে না, হঠাৎই বোবা হয়ে যায়। শুভম তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, কিন্তু শিমলি চুপ করেই থাকে। শুভমের অনেকবার জিজ্ঞাসা করার পর শিমলি বলে, আমরা জিতে গেছি শুভম, আমরা জিতে গেছি। 100 টাকা পাইনি, 1000 টাকা পাইনি, 1 লক্ষ টাকাও পাইনি, একেবারে 1 কোটি টাকা পেয়েছি। আমাদের আর দুঃখের দিন থাকবে না শুভম, আমরা আর গরিব থাকবো না। শিমলির কথায় কিছুতেই শুভম বিশ্বাস করতে পারে না, তাই সে নিজে টিকিটের সাথে খবরের কাগজটা মিলিয়ে দেখে অবাক হয়ে যায়। তারা পরের দিনই লটারির অফিস থেকে টাকা এনে ব্যাংকে রেখে দেয়। কিছু টাকা থেকে শুভম নিজের মনের মতো করে একটি ব্যবসা শুরু করে। সেই ব্যবসাতেও তারা দিনে দ্বিগুণ রাতে 4 গুণ উন্নতি করতে থাকে। এখন তারা শুধু 1 কোটি নয়, কয়েক কোটি টাকার মালিক ছিল। এসব দেখে হঠাৎ করেই শিমলির প্রতি তার শাশুড়ি মায়ের ব্যবহার বদলে যায়। এদিকে মধুদেবীর বড় ছেলের ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়। অর্পিতার সব টাকা চলে গেলেও তাদের ব্যবসা নতুন করে দাঁড় করানো সম্ভব হয় না। একদিন শিমলির শাশুড়ি মা তার ঘরে আসে অনেক রকমের খাবার নিয়ে। আমি জানতাম মা এমন দিন আসবেই, আমি অপেক্ষা করছিলাম কবে আপনার এই রূপটা আমি দেখতে পাবো। তবে আমাদের এত সেবা করার সুযোগ আমি আপনাকে বেশি দিন দিতে পারবো না। আমরা নতুন বাড়ি কিনেছি মা, আমরা ওখানেই চলে যাব কাল। এই বাড়িতে আমাদের কোনো সম্মান করা হয়নি, আমার স্ত্রীর গায়ে হাত তোলা হয়েছে, এখানে আর থাকবো না আমরা।
তবে চিন্তা করো না, তোমাদের যখন যা দরকার হবে আমাদের ফোন করবে, আমরা সাথে সাথে পাঠিয়ে দেব। মধুদেবী তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা শোনে না। শুভম এবং শিমলি সেখান থেকে চলে যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা আরো দিনে দিনে অবনতি হতে থাকে। তাদের কাছে অর্ধেক দিন খাবারও থাকতো না। এসব খবর পেয়ে শিমলির ভালো লাগে না। সে তাদের নতুন বাড়িকে তার পরিবারের সকলকে ডেকে নেয়। শুভম তার বড় দাদাকে নিজের কোম্পানিতে কাজ দেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।